আমার নাম স্বামী শিবজ্ঞানানন্দ। প্রকৃতির মাঝে দু একদিন শান্তিতে নিরিবিলিতে সময় কাটাতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। নিম, বেল, আমলকি, বট, অশ্বত্থ। মনে হচ্ছে আমার মাথার উপর একটা ছাতা। দেখি ও মা, কাঁকরোল গাছ থেকে কাঁকরোল পেড়ে আনা হচ্ছে। এই যে এত বড় জায়গায় নিয়ে যে ন্যাচারাল যে ভিউ, যেটাকে বলে প্রাকৃতিক দৃশ্য, আউট অফ ইমাজিন। আমরা এখন প্রবেশ করছি অতিথি নিবাসের ভিতরে। ওপরে গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে। ব্রহ্মৈবতেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিন। আজ 13ই জুলাই 2025 রবিবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাহর 17 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে বারুইপুর লোকাল। গ্রাম্য পরিবেশে প্রকৃতির মাঝে দু একদিন শান্তিতে নিরিবিলিতে সময় কাটাতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। শিয়ালদাহ 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বারুইপুর লোকাল এবং ট্রেন কিন্তু পুরোটা ফাঁকা। আপনারা আগে পিছিয়ে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আমরা দুজন রয়েছি। আমরা দুজন বলতে আজকেও আমার সাপোর সঙ্গী মিস্টার লাহা। আমি এবং মিস্টার লাহা আজকে বারুইপুর যাচ্ছি, আর বারুইপুর থেকে আমরা একটি প্রত্যন্ত গ্রামে চলে যাব, যেখানে রয়েছে একটি রামকৃষ্ণ আশ্রম। সেখানে আপনারা কিভাবে পৌঁছবেন, দর্শনীয় কি রয়েছে, এবং আপনারা চাইলে সেখানে থাকতে পারেন, সেই থাকা এবং প্রসাদের জন্য কার সঙ্গে যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন, কোন নম্বরে যোগাযোগ করবেন, সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। ট্রেন ছাড়তে আর জাস্ট 5 মিনিট বাকি, তারপরেই আমরা রওনা দেব বারুইপুরের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন কিন্তু চলতে শুরু করেছে। আর আপনাদের কতগুলো বিশেষ তথ্য জানিয়ে দিই। শিয়ালদাহ সাউথ সেকশন থেকে বারুইপুর পর্যন্ত যাওয়ার জন্য ট্রেনের ভাড়া লাগে 10 টাকা, আর সময় লাগে আনুমানিক 40 থেকে 50 মিনিট। আর এটাও কিন্তু খুব একটা প্রয়োজনীয় তথ্য আপনাদের জানিয়ে দিই, বারুইপুরের আগের স্টেশন মল্লিকপুর, অর্থাৎ মল্লিকপুর এলে কিন্তু আপনাদের বারুইপুরে নামার জন্য প্রস্তুত হতে হবে। যেমন আমরা এই মুহূর্তে বারুইপুরে নামার জন্য প্রস্তুত হচ্ছি। তাহলে চলুন আবার আমরা স্টেশনে নেমে, অর্থাৎ বারুইপুরে নেমে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন ঠিক সকাল 8টা 10 মিনিট। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বারুইপুর স্টেশনে। আর এই বারুইপুর স্টেশন থেকে আজকের গন্তব্যে আপনাদের কিভাবে যেতে হবে এবং আমরা কিভাবে যাব সেটা অবশ্যই আপনাদের জানাবো। আমরা নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ এই যে বারুইপুর লোকাল দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর। এই ট্রেনই আবার ফিরবে শিয়ালদা। আর আমরা রয়েছে এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এগিয়ে যাই 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে কোত্থেকে আমরা অটো ধরবো সেটা আপনাদের জানিয়ে দেব। বারুইপুর স্টেশনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ফুট ওভারব্রিজ রয়েছে, এটা দিয়ে পেরিয়ে আপনাদের যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ফুট ওভারব্রিজ। ফুট ওভারব্রিজ থেকে নেমেই সরাসরি দেখতে পাবেন অটো স্ট্যান্ড, এখান থেকেই অটো করতে হবে। ফুট ওভারব্রিজ থেকে নেমে সরাসরি দেখতে পাচ্ছি এখন অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকেই আজকে আমরা যাব উত্তর ভাগ। আজকে যে গন্তব্যে আমরা পৌঁছবো, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য দুবার আমাদের অটো চেঞ্জ করতে হবে। প্রথমে বারুইপুর স্টেশন থেকে আমরা যাব উত্তর ভাগ, এবং উত্তর ভাগ পৌঁছে আমরা জানাবো তারপরে আমরা কিভাবে আজকের গন্তব্যে পৌঁছচ্ছি। আপনাদের দেখালাম বারুইপুর স্টেশনের একদম কাছেই রয়েছে অটো স্ট্যান্ড। সেই অটো স্ট্যান্ড থেকে এখন আমরা অটো নিয়েছি, আর এই অটো উত্তর ভাগ পর্যন্ত যেতে ভাড়া নেবে 25 টাকা, আর সময় লাগবে 20 মিনিট। তাহলে চলুন আবার আমরা আপনাদের সঙ্গে কথা বলছি উত্তর ভাগে পৌঁছে। বারুইপুর স্টেশন থেকে বারুইপুর ক্যানিং রোড হয়ে আমাদের অটো এগিয়ে চলেছে উত্তর ভাগের উদ্দেশ্যে। আর ক্যানিং রোড ধরে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি উত্তর ভাগ স্টপেজে। আর এই উত্তর ভাগ স্টপেজ থেকে এখন আমাদের আবার টোটো নিতে হবে। আর টোটো কিন্তু
ডান দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড, অর্থাৎ যেখানে অটো নামিয়ে দিয়ে গেল ঠিক সেখানেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে আমরা এখন আমাদের পরবর্তী যে গন্তব্য অর্থাৎ পারুলদহর উদ্দেশ্যে রওনা হব। আমরা এই মুহূর্তে উত্তর ভাগ থেকে টোটোতে চড়ে বসেছি, আর এই টোটো আমাদের নিয়ে যাবে পারুলদহ জলের ট্যাঙ্ক পর্যন্ত। সেখান পর্যন্ত যেতে ভাড়া লাগবে 20 টাকা আর সময় লাগবে 25 মিনিট। তাহলে চলুন আবার আমরা পারুলদহতে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। গ্রাম্য পথ, পুকুর, গাছপালা পেরিয়ে আমরা এগিয়ে চললাম পারুলদহের উদ্দেশ্যে। টোটোওয়ালাকে আরও 5 টাকা জনপ্রতি বেশি দিয়ে একেবারে নামলাম আশ্রমের সামনে। এই মুহূর্তে পৌঁছে গেছি বৃন্দাখালী পঞ্চায়েতের অন্তর্গত পারুলদহ গ্রামে অবস্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে। আর আমি এসেই কিন্তু দেখতে পেলাম মহারাজ আমাদের জন্য অপেক্ষা করছেন মূল যে গেট সেই গেটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন মহারাজ দাঁড়িয়ে রয়েছেন একেবারে আশ্রমের মূল যে প্রবেশ পথ সেই প্রবেশ পথের সামনে। আমরা এখন প্রবেশ করেছি পারুলদহ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের নবনির্মিত আশ্রম প্রাঙ্গণে। প্রথমে আমরা অধ্যক্ষ মহারাজের সঙ্গে আলাপ করব এবং তারই শ্রীমুখে জেনে নেব এই আশ্রমের ইতিহাস। আমার নাম স্বামী শিবজ্ঞানানন্দ। সাধুদের যে সন্ন্যাস নাম হয়, সন্ন্যাস নাম ছাড়া একটা পিতৃপ্রদত্ত যে নাম থাকে সেই নামটাও বেশিরভাগ সময়তে হচ্ছে ডাকনাম হিসাবে থেকে যায়। আর সেই ডাকনাম হচ্ছে শুভেন্দু মহারাজ। আমি যেটুকু জেনে এসেছি আপনি একজন বেলুড় মঠ আশ্রিত সন্ন্যাসী বা ডেভোটি ছিলেন। তো আপনি সেখান থেকে বেরিয়ে কেন এলেন সেটা যদি আপনি বলতে চান। আমি রামকৃষ্ণর সঙ্গে 1976 থেকে 1993 পর্যন্ত ছিলাম বিভিন্ন শাখা কেন্দ্র এবং হচ্ছে বেলুড় মঠেও। এবং সেটা হচ্ছে পরবর্তী একটা চিন্তা ভাবনা আসে যে ঠাকুরের কাজ যখন করছি তখন কোথাও যদি নিজস্ব গিয়ে কিছু একটা করতে পারি, তা সেই নিয়ে আমার সঙ্গে থেকে চলে আসা 1993 এবং সেইভাবে চিন্তা ভাবনা করতে করতে তারপরে এই যে এখন প্রতিষ্ঠানটা দেখছেন এখানে এসে কাজ শুরু করি। আচ্ছা, এবার আমাকে বলুন, এই যে আশ্রম আপনি প্রতিষ্ঠা করলেন, গড়ে ওঠার যে কাহিনী, কিভাবে করে তুললেন এই প্রতিষ্ঠান? আমার আর এক ভাই, আমার পরবর্তী ছোট ভাই এখন রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী, এখন হচ্ছে বারাসাত মঠে আছেন। ছোট ভাই পরামর্শ দিল, দেখ ওই এলাকাটা দরিদ্র এলাকা, ওখানে যদি কিছু কাজকর্ম করিস তাহলে ঠাকুরের কাজ, সেই যখন সঙ্গে থেকে করবি না তাহলে হচ্ছে ঠাকুরের কাজ যখন বাইরে থেকে করবি তাহলে এই এলাকাটা গিয়ে দেখে এখানে কাজ শুরু কর। তা সেই হিসাবে এখান থেকে 1995 কাজ শুরু করি এবং হচ্ছে এখন যেটা যে স্থানে আছেন এর ঠিক গেটের বাইরে আর একটা প্লট আছে, সেটা হচ্ছে 12 কাঠা। আমরা এই মুহূর্তে আশ্রমের বাইরে বেরিয়ে এসেছি। পুরনো আশ্রমের কিছু স্মৃতি এখানে রয়েছে, একদম সেটি মহারাজ আমাদের দেখাবেন এবং সে সম্পর্কে বলবেন। 1995 যে এখানে শুরু হয়েছে, এই যে এখানে যে গাছপালা দেখছেন এইখানে একটা হচ্ছে মাটি ভরাট করে এখানে হচ্ছে ছোট্ট একটা শেড তৈরি হয়। সে শেডে আপনার হচ্ছে ওই মুলি বাঁশের চাঁচ দিয়ে তৈরি এবং টালির ছাউনি দিয়ে এখানকার ঠাকুরকে বসে নিত্য সেবা পূজা হয়। আর এই যে বাঁদিকে যেটা ইটের ঘর দেখছেন, এই ঘরে সমস্ত আমাদের সাধু ব্রহ্মচারীরা থাকতো। আর এখানে আর একটা শেড ছিল যেখানে রান্নাবান্না বা অতিথি সেবা হতো। আর এছাড়া আর একটু পশ্চিম দিকে গেলে দেখতে পাবেন সেখানে দুটো ঘর আছে। সেই দুটো ঘরে আমাদের যে স্কুল শুরু হয়, সেই স্কুল প্রথমে এখানে হচ্ছে মাটির ঘর ছিল, তা পরবর্তী পর্যায়ে আমাদের কিছু বিদেশি থাকেন আর কি, কলকাতারই বাড়ি ভক্ত দুজন লন্ডনে, তারা ডাক্তারি করেন, সে রোটারির মাধ্যম দিয়ে তাদের পরিচয় হয়। তারা হচ্ছে মাসে মাসে কিছু টাকা দিয়ে এখানে দুটো হচ্ছে ঘর তৈরি হয় এবং সেটা হচ্ছে স্কুল বাড়ি চলছিল।
পরবর্তী স্কুল বাড়ি নতুন জায়গাতে শিফট হওয়ার পরে তখন হচ্ছে আমাদের এই দুটো গেস্ট হাউস হিসাবে রাখা আছে। আচ্ছা। পরবর্তী পর্যায়ে আমরা যে আপাতত ক্লাস 10 এবং 12 পর্যন্ত নিয়ে যাব, এই যে খালি জায়গাটা দেখছেন, এই জায়গার উপরে নতুন ঘর তৈরি হবে, ঘর তৈরি হয়ে এখানে ক্লাস শুরু হবে। অতীতের স্মৃতি পেরিয়ে ফিরে এলাম বর্তমানের মাটিতে, যেখানে 2003 সাল থেকে তিলে তিলে গড়ে উঠেছে শুভেন্দু মহারাজের সাধের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। 2009 সালে এই আশ্রমের শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 2016 সালে এই মন্দির উদ্বোধন করা হয়। এখন আমরা ভিতরে প্রবেশ করে ঠাকুরের দর্শন করব এবং নিত্য সেবার বিস্তারিত জেনে নেব। আমাদের যে ঠাকুর মন্দির আছে, এই ঠাকুর মন্দিরে প্রতিদিন ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতির সময়তে ঠাকুরের বাল্যভোগ দেওয়া হয়। বাল্যভোগের বেশিরভাগ দিন আপনার মাখন এবং মিষ্টি থাকে, মাঝে সাঝে কিছু কিছু মিষ্টিও থাকে। মঙ্গল আরতির পরে আমাদের সাধু ব্রহ্মচারীরা বসে এখানেতে ধ্যান করেন। ধ্যান করার পরে তারপরে হচ্ছে বিভিন্ন স্তোত্র পাঠ হয়, বৈদিক চ্যান্টিং হয়। বৈদিক চ্যান্টিংয়ের পরে গীতা, চণ্ডী এবং বিভিন্ন ধরনের বই পড়া হয়, শাস্ত্রীয় বই, এবং সেটা চলে 1 ঘন্টা। আর পরবর্তী এতে আর কি আপনার 6:30 পূজা হয়। সেই পূজাতে ফল মিষ্টি দিয়ে ঠাকুরের দশোপচারে পূজা হয়। ঠাকুরের সঙ্গে জগন্নাথ, শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, বলভদ্রদেব এবং মা সুভদ্রা, এদের এই সঙ্গে পূজা হয়। এটা এবারে আরম্ভ হয়েছে এই রথযাত্রা থেকে। রথযাত্রা থেকে শুরু, এখন হচ্ছে ঠাকুরের সঙ্গে নিত্য নৈমিত্তিক এইভাবেই চলবে। 12:15টার সময়তে আমাদের মন্দির বন্ধ হয় এবং 3:30টের সময় মন্দির খোলা হয়। পরবর্তী 6:30টার সময় আমাদের সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতিকে আমাদের মঠ মিশনের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আমাদের খণ্ডনভব, ওম ঋং ঋতং এবং সর্বমঙ্গল। পরবর্তী হচ্ছে এগুলো হওয়ার পরে কথামৃত পাঠ হয়। আমরা এখন প্রবেশ করেছি ঠাকুরের শয়নকক্ষে। আপনাদের দেখাই, খুব সুন্দর করে একটি শয্যা রয়েছে, আর যেখানে ঠাকুর শয়ন করেন প্রতীক হিসাবে ঠাকুরের একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ঠাকুরের শয়নকক্ষ দেখালাম। এবার ঠাকুরের ভোগ যেখানে তৈরি হয়, অর্থাৎ ঠাকুরের জন্য যে ভোগ তৈরি হয়, সেই ভোগ রন্ধন গৃহ, সেটাও আপনাদের দেখাচ্ছি। মন্দিরে আপনাদের দর্শন করালাম এবং এই মন্দিরে একদম মঙ্গল আরতি থেকে রাত্রি পর্যন্ত যে অনুষ্ঠান সূচি বা মন্দিরে পুজোর সময়গুলো আপনাদের জানিয়ে দিলাম। এবার মহারাজ আমাদের বলছেন আগে কিছু টিফিন করে নিতে, তো চলুন আগে টিফিন করে নিই, তারপরে আপনাদের সমস্ত আশ্রম ঘুরে দেখাবো। অনেক কিছু দেখার আছে। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কিন্তু দেখুন, কারণ একটা অসাধারণ জায়গায় আমি এসেছি। এখন আপনাদের কিচ্ছু দেখাইনি, যদি আপনাদের সম্পূর্ণটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একটা কি অপূর্ব পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে। আমাদের ম্যানেজার বয় রাধে এটা কি বাগানের? এটা কি বাগানের? দেখি, ও মা, কাঁকরোল গাছ থেকে কাঁকরোল পেড়ে আনা হচ্ছে। আচ্ছা, স্বামী অরূপানন্দ মহারাজ কাকরোল তুলে আনছেন বাগান থেকে। সেই কাকরোল দিয়ে কিন্তু আজকের প্রসাদ তৈরি হবে। আর এই হচ্ছে ভক্তদের জন্য প্রসাদ তৈরি করার জায়গা, এটা সেটা আপনাদের একটু দেখাচ্ছি। আর এই হচ্ছে প্রসাদ কক্ষ, অর্থাৎ যেখানে প্রসাদ বিতরণ করা হয়। আপনারা দেখুন, অনেকগুলো মানুষের একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন মহারাজ এখানে রয়েছেন, আর আমাদের এখন নিয়ে এলেন এই প্রসাদ ভবনে। আমরা এখানে সামান্য কিছু টিফিন করব। আচ্ছা, মহারাজের কন্যা, ধর্ম কন্যা, তো উনি আমাদের খেতে দিচ্ছেন। তো টিফিনে কিন্তু ভালো আয়োজন। আপনারা দেখুন, এখানে লুচি দেওয়া হয়েছে, তারপরে আলু ভাজা, আর না
আর সঙ্গে আজকে ঠাকুরের প্রসাদ রয়েছে, সকালে যে পুজো হয়েছে সেই পুজোর প্রসাদ। ব্যাস, আর দিতে হবে না, আর দিতে হবে না। না, চা আর খাবো না মহারাজ। বিশাল আয়োজন, মানে আমরা এটা আশা করিনি। সত্যি এত আপ্যায়ন, এত ভালোবাসা খুব সাম্প্রতিককালে আমি কোথাও গিয়ে পাইনি। মহারাজের যে আতিথেয়তা, আপ্যায়ন, ভালোবাসা, তাতে আমি মোহিত। এরপরে আরো অনেক কিছু হয়তো পাবো, যেটা হয়তো এই স্থূল বা এই বাইরের জগতের যেটা দেখা যায়, অর্থাৎ খাবার দাবার এগুলো ছাড়াও মহারাজের কাছে এমন কিছু পেতে চাইব যেটা প্রত্যেকের জীবনকে সমৃদ্ধ করবে। আমরা এসেছি বারুইপুরে, আর বারুইপুর মানে হচ্ছে পেয়ারা। আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রমে এরকম অনেক গাছ রয়েছে যে গাছগুলোতে ফলে ভর্তি রয়েছে। তেমনই একটা গাছ আপনাদের দেখালাম, পেয়ারা। আর ওল, সে তো আমরা বাজারে সবাই কিনে খাই, কিন্তু ওল গাছ কলকাতা শহরে বসে আমরা কজন দেখতে পাই, সেটাও কিন্তু আপনাদের দেখাবো। দেখুন, একটা বিশাল বড় ওল গাছ, মনে হচ্ছে আমার মাথার উপরে একটা ছাতা। এর থেকেও বড় ওল গাছ আছে, 5 ফুট 6 ফুট উচ্চতার ওল গাছ আছে। আর পাশেই দেখুন জবা ফুলের গাছ, লাল লাল পঞ্চমুখী জবাতে ভরে রয়েছে গাছটা, অসাধারণ লাগছে। আর আমি আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন পুরো গাছ গাছালির মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে যাচ্ছি। এই আশ্রমে যে প্রাকৃতিক শোভা আছে বা প্রাকৃতিক সৌন্দর্য আছে বা প্রাকৃতিক প্রাচুর্য আছে, সেটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। চলুন তাহলে। এটা একটা পঞ্চবটি আছে, পঞ্চবটি। আচ্ছা, এটা পুরো পঞ্চবটি? এটা পঞ্চবটি। পঞ্চবটি, নিম, বেল, আমলকি, বট, অশ্বত্থ। এই পুকুর আছে, পুকুরের পরবর্তী এতে আর একটা বাগান আছে। এই হচ্ছে পুকুর, কত বড় দেখুন, আর চারিদিকে কিন্তু গাছ গাছালি। আর মহারাজ ওই এই পুকুরের ওদিকেও বলছেন যে আরো বাগান রয়েছে? বাগান রয়েছে। সেটা কি কিসের? নারিকেল, আম, আম্রপালি আম, হ্যাঁ। আর এছাড়া ওই আদা, হলুদ এইসব লাগানো আছে। আচ্ছা, ওই গাছের ফাঁকে। আচ্ছা, আপনি কি এই সাইডে দেখতে যাবেন? হ্যাঁ চলুন, আসুন। নিয়ে চলুন। আপনাদের পুকুর দেখালাম, পঞ্চবটি সেটাও দেখালাম বলতে মহারাজ সব দেখাচ্ছেন। আর একটু ভেতরে নিয়ে যাই, একটা জঙ্গল জঙ্গল ফিল আছে, গাছ গাছালি ভরা জায়গা। দেখুন কলা, দেখুন পুরো মনে হচ্ছে জঙ্গল সাফারি হচ্ছে। জঙ্গলের ভেতর দিয়ে আমরা এখন চলেছি, অসাধারণ জায়গা। আর এটা পুরো হচ্ছে গিয়ে, এটা ওল গাছ আছে, ওদিকে লেবু গাছ আছে, সুপারি গাছ আছে, সুপারি, কাঁঠাল। আচ্ছা মহারাজ, আগে এই যে বাগানের যে যে ফল ফুল যা হয়, হ্যাঁ, সেটা কিভাবে কাজে লাগে? হচ্ছে চাষ করে কিছুটা ঠাকুরের সেবা পূজায় লাগে, হ্যাঁ, কিছু ভক্ত সেবায় লাগে। আচ্ছা, আর এছাড়া হচ্ছে আমাদের কিছু বিক্রি হয়, যারা বাইরে থেকে লোকজন আসে এসে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে বিশেষ করে এই কাঁঠালি কলাটা। হ্যাঁ, কাঁঠালি কলাটা ওই 10-15 দিন পর পর হ্যাঁ। বাইরে থেকে লোক আসে, এসে ওরা পাইকারি নিয়ে যায়। আচ্ছা, সামনেই দেখছেন একটা নালা রয়েছে, জল রয়েছে, যার জন্য ওদিকে যাওয়া গেল না, কিন্তু ওখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে, এবং বিশেষ করে আদা এবং হলুদ গাছ, যেটা আমার খুব দেখার ইচ্ছে ছিল, কিন্তু এখানে জল থাকায় সেখান পর্যন্ত পৌঁছানো গেল না। তা বুঝতেই পারছেন মানে কতখানি এরিয়া জুড়ে শুধু বাগান রয়েছে। তো আরো অনেক কিছু দেখার আছে, চলুন মহারাজকে অনুসরণ করি এবং সেগুলো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন গাছে কচি কচি ডাব এসছে। আমরা পুরো বাগান ঘুরলাম, আর এই মুহূর্তে একেবারে পুকুরের পাড় দিয়ে হাঁটছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাঁ দিকে রয়েছে পুকুর, আর সামনে মহারাজ হেঁটে যাচ্ছেন। ধার ধরে কিছু নিম গাছ আছে, যেগুলো নিমটা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধে কাজ লাগে। ওষুধের কাজে লাগে? হ্যাঁ, আর নিমটাকে আমরা যত্ন করে তৈরি করছি আর কি, আচ্ছা, যাতে বিভিন্ন কাজে লাগতে পারে আর কি। আর একটা জিনিস আপনাদের খুব কাছ থেকে দেখাই, ডাবের মোচা, ছোট্ট 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 ডাব এসছে, একদম পুচকে পুচকে ডাব।
এখানে একটা পুঁই শাকের মাচা রয়েছে, আর সাবধানে প্রচুর নিম গাছ রয়েছে। সাবধানে আসবে। হ্যাঁ, জায়গাটা কিন্তু বেশ আকর্ষণীয়। বাগান ঘুরে এখন আমরা আবার পৌঁছে গেছি মন্দিরের সামনে। আর এই জায়গাটাও কিন্তু প্রাকৃতিক প্রাচুর্যে ভরা। আর এখানেই রয়েছে একটি ড্রাগন ফলের বাগান, সেটাও আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাগন ফলের গাছ। খুব কাছ থেকে এভাবে ড্রাগন ফল আগে দেখিনি, আজ দেখলাম এবং আমার চক্ষু সার্থক হলো। 22 বিঘা জমির উপরে অবস্থিত এই আশ্রম, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু ক্লান্ত হয়ে গেছি। আপনারাও যখন আসবেন অবশ্যই একবেলা বা একদিন সময় হাতে নিয়ে আসবেন, কারণ এই আশ্রম এতটাই বড় যে ঘুরে দেখতে সময় লাগবে। আর এই আশ্রম আমার সঙ্গে দর্শন করলেন লাহাবাবু। লাহাবাবুর মুখে এখন জেনে নেব এই আশ্রম দর্শনের অভিজ্ঞতা বা অনুভূতি। কেমন লাগলো আপনার? হরে কৃষ্ণ। প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ। রামকৃষ্ণ পরমহংসদেবের যে মঠ আছে এখানে সারদা মায়ের সঙ্গে এবং স্বামী বিবেকানন্দ, এই যে এত বড় জায়গায় নিয়ে যে ন্যাচারাল যে ভিউ যেটাকে বলে প্রাকৃতিক দৃশ্য, আউট অফ ইমাজিন, কল্পনার বাইরে, চারজন মহারাজ মিলে কি কঠোর পরিশ্রম করে এই মঠটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, ইচ অ্যান্ড এভরিবডি উইল কাম অ্যান্ড সি। আপনাদের খুব ভালো লাগবে, থাকার জায়গা আছে, অতি কম খরচে আপনারা স্টে করবেন এবং ন্যাচারাল ভিউটাকে দর্শন করবেন। খুব ভালো লাগবে, অপূর্ব অপূর্ব। আই হ্যাভ নো স্পিচ। হরে কৃষ্ণা। প্রাকৃতিক প্রাচুর্যের পাশাপাশি এই আশ্রমে রয়েছে বেশ কিছু সেবামূলক কর্মকাণ্ড, যেগুলি সম্পর্কে জানালেন মহারাজ স্বয়ং। চিন্তা ভাবনা ছিল শিক্ষা, স্বাস্থ্য এবং স্বনির্ভর। তা শিক্ষার দিক থেকে আমরা স্কুলটার উপর জোর দিয়েছি। স্কুলটা হচ্ছে এখন প্রাইমারি চলছে, শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আগামী বছর থেকে আমরা ক্লাস 8 পর্যন্ত শুরু করতে যাচ্ছি। সেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শিক্ষা পোর্টালের অনুমোদন পেয়েছি। পরবর্তী আমাদের চিন্তা ভাবনা আছে আমরা এটা 12 পর্যন্ত নিয়ে যাওয়ার। এইভাবে আমরা শিক্ষার উপরে করছি। আমাদের এখানে 12 জন শিক্ষক শিক্ষয়িত্রী আছেন, একজন হচ্ছে কর্মী আছেন যিনি হচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এখানে সকাল 7টায় শুরু, 11:30 পর্যন্ত ক্লাস চলে। এইভাবে আমাদের স্কুলটা চলছে। আর স্বাস্থ্যর দিকে হচ্ছে আমাদের এখানেতে হোমিওপ্যাথি ডাক্তার 15 দিন পর পর একজন করে আসেন, বিকালে করে বসেন, যতক্ষণ রুগী থাকেন রুগী দেখেন। সামান্য একটু পয়সা নেন, তার ওই ওষুধের পয়সাটা সে যেটুকু ইয়ে হয় ওই 20-50 টাকা এরকম নেন, নিয়ে রুগী দেখে দেন আর কি। আর স্বনির্ভর স্বনির্ভর বলতে আমরা এখানে আগে বিভিন্ন দিক দিয়ে প্রচুর ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন এক সময়তে। কেন্দ্রীয় সরকারের একটা চাষবাসের উপরে বিভিন্ন ট্রেনিংয়ের একটা প্রকল্প চলেছিল 3 বছরের। সেটা হচ্ছে নিমপিট আশ্রয়ের মাধ্যম দিয়ে হয়ে সেটা এখানে কাজ চলতো আর কি। এখন যেটা চলছে এখানে পশ্চিমবঙ্গ সরকারের এডিএ অফিস আছে। এডিও অফিস থেকে এখানে হচ্ছে মাসে 2টো করে ট্রেনিং তারা ব্যবস্থা করছেন কৃষির উপরে। সেটা জৈব নির্ভরশীল এবং জৈব ভিত্তিক সেই কৃষি ট্রেনিংটা দেওয়া হচ্ছে। এখন আমরা পারুলদহ রামকৃষ্ণ বিদ্যাপীঠ আপনাদের ঘুরে দেখাবো। আর প্রথমেই আপনাদের নিয়ে যাব নার্সারি সেকশনের ক্লাস হয় যেখানে। এটি হচ্ছে নার্সারি এবং কেজির ক্লাস। এই হচ্ছে বিল্ডিং, আর এখন আমরা ভেতরে প্রবেশ করছি। এই হচ্ছে ক্লাসরুম। বর্তমানে রামকৃষ্ণ বিদ্যাপীঠে ঠিক কত সংখ্যক ছাত্রছাত্রী পড়েন সে সম্পর্কে জানালেন মহারাজ। এখানে হচ্ছে নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত আছে, 185 বাচ্চা আছে টোটাল। এই এখন যেটা আছি যেখানে আমরা হচ্ছে নার্সারি এবং হচ্ছে কেজি 1 ক্লাসরুমের সামনে। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেক দিন দিনের বাণী লেখা হয়, আর সেই বাণী আমিও দেখতে পেলাম, আপনাদেরও দেখালাম। এবার আমরা স্কুলের অফিস ঘর বা স্টাফ রুমে পৌঁছে গেছি, সেটা এখন ঘুরে দেখব। এটা স্কুলের ক্লাস মানে অফিস রুম, অফিস এবং হচ্ছে তার সঙ্গে টিচার্স, তাদেরকে সমস্ত এখানে আমাদের যিনি প্রধান শিক্ষয়িত্রী আছেন প্রীতিলতা দলুই, তিনি হচ্ছেন এই স্কুল পরিচালনা করেন। আর সর্বোপরি একজন আমাদের মহারাজ আছেন, তিনিও হচ্ছে কীভাবে কি চলবে না চলবে তিনিও বলে দেন। আমাদের আশ্রম ম্যানেজার স্বামী অরূপানন্দ মহারাজ, তিনি হচ্ছেন এই
টিচারদের উপরেও এই স্কুলটা দেখাশোনা করেন, কীভাবে কী হবে না হবে সেইভাবে বলে দেন। আমরা এখন স্কুলের দোতলায় এসেছি, আর এই দোতলায় রয়েছে কম্পিউটার রুম, সেটাও আপনাদের ঘুরে দেখাবো। আমরা এখন প্রবেশ করছি কম্পিউটার রুমে। কম্পিউটার রুম এখানে হচ্ছে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত এখানে কম্পিউটার শেখানো হয়। আপনাদের এখন নিয়ে এসেছি ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের জগদ্ধাত্রী মঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল এরিয়া জুড়ে এই মঞ্চ রয়েছে, আর এই মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। কি কি অনুষ্ঠান এখানে হয় বা এই মঞ্চ কি কি কাজে ব্যবহার করা হয় সে সম্পর্কে বলবেন মহারাজ। এই জগদ্ধাত্রী মণ্ডপটা তৈরি হয়েছে হচ্ছে 2024 ফেব্রুয়ারি। এটা তৈরি হয়ে এটা চলছে এবং এটা সমস্ত অনুষ্ঠান এখানে চলে আর কি। মানে যতগুলো অনুষ্ঠান হয়, এমনকি সকালে স্কুলে যে বাচ্চাদের এখানে ব্যায়াম এবং প্রার্থনা এখানে শুরু হয়ে তারপর তারা হচ্ছে স্কুলে যায়, স্কুলে গিয়ে ক্লাস শুরু হয়। আর অনুষ্ঠান কি কি হয় একটু? অনুষ্ঠান জগদ্ধাত্রী পূজা, আর এবছর রথযাত্রা শুরু হয়েছে। আর এছাড়া হচ্ছে ঠাকুমা স্বামীজির তিথি পূজাগুলো আছে, ঠাকুমা স্বামীর তিথিগুলো সেগুলো মেন মন্দিরে হয়। আর হচ্ছে জন্মাষ্টমী হয়, তারপরে একাদশী হয়, তারপর শিবরাত্রি হয়। আপনাদের আশ্রমের বিভিন্ন অংশ ঘুরে দেখালাম। এবার আপনাদের নিয়ে যাব আশ্রমের অতিথি নিবাসে। অর্থাৎ আপনারা যদি এখানে এসে 2-1 দিন থাকতে চান, কোথায় থাকবেন, কিভাবে থাকবেন এবং সেই থাকার জন্য আবেদন করার কি প্রসেস রয়েছে, সমস্তটা এখন আমি আপনাদের জানিয়ে দেব। আমরা এখন চলে এসেছি অতিথি নিবাস বা সাধু নিবাসের সামনে। এই যে পরপর ঘরগুলি দেখছেন, এখানেই সাধু নিবাস এবং অতিথি নিবাস উভয় ঘর বা কক্ষ রয়েছে। আমরা এখন প্রবেশ করছি অতিথি নিবাসের ভেতরে। আপনারা অতিথি নিবাসে ঢুকিয়ে দেখতে পাবেন পরপর 3টে সিঙ্গেল বেড রয়েছে, আর ঘরের দুদিকে 2টো জানলা রয়েছে, সেটাও আপনাদের দেখিয়ে দিই। দুদিকে 2টো জানলা রয়েছে, আর দুদিকেই কিন্তু বাগান রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন আলো জ্বলছে, পাখা রয়েছে একটা। এদিকে এবার বাঁ দিকে দেখুন, জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, হুক রয়েছে, একটা আয়না রয়েছে, এদিকেও একটা আলো রয়েছে। আর এছাড়া একটা বাথরুম রয়েছে অ্যাটাচ, সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। ওপরে গিজার রয়েছে, একটা বেসিন রয়েছে, একটা ইউরিনাল রয়েছে, একটা কোমোড রয়েছে। এছাড়া বালতি রয়েছে পর্যাপ্ত স্নান করার জন্য, এছাড়া শাওয়ারও রয়েছে। আপনাদের ঘর সম্পূর্ণ দেখালাম। আর এই ঘরে আপনারা থাকলে কি খরচ হতে পারে বা প্রণামে কি দিতে হতে পারে সে সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেব মহারাজের মুখ থেকে। এখানে যদি কেউ এসে থাকতে চায়, সেক্ষেত্রে কি আপনাদের ব্যবস্থা আছে? অবশ্যই অবশ্যই, আচ্ছা, আপনার সপরিবারে এসে থাকতে পারবে। মানে কেউ সিঙ্গেল কি থাকতে পারবে না? বা ধরুন আমার মতো অনেকে একসঙ্গে এলো। মায়েদের সিঙ্গেল আমরা মায়েদের রাখেন না? আচ্ছা, মায়েরা যদি হচ্ছে 2-3 জন আসেন সেক্ষেত্রে থাকতে পারবেন। আচ্ছা, আর এছাড়া যদি স্বামী স্ত্রী বা তার হচ্ছে অন্যান্য পরিচিত আত্মীয় স্বজন আসেন মায়েদের সঙ্গে, তারা থাকতে পারবে। আচ্ছা। আর সেক্ষেত্রে কি নিয়ম আছে যদি একটু বলেন? নিয়ম বলতে এখানকার যে আশ্রমের যে প্রাত্যহিক নিয়ম কানুন আছে সেগুলো তো মেনে চলতেই হবে। আর এছাড়া হচ্ছে থাকতে গেলে একটা সামান্য পয়সা এখন ধার্য করা হয়েছে, এই মাস 3 হলো আর কি। সেটা হচ্ছে ওই 250 থেকে 300 পার হেড পার ডে, থাকা খাওয়া মিলিয়ে। এখন ঠিক বাজে দুপুর 12টা। দুপুর 12টা মানে ভোগ প্রসাদ কক্ষে সকলে একসঙ্গে একত্রিত হন এবং ঠিক 12টার সময় ঘন্টা বাজলে সকলে একসঙ্গে খেতে বসেন। তো আমি এখন চলে এসেছি একদম ভোগ প্রসাদ গৃহের সামনে। দুপুর 12টায় এখানে প্রসাদ দেওয়া হয়, যারা ভক্ত থাকে সকালের টিফিনটাও দেওয়া হয়। সেই সকালের টিফিন হচ্ছে 9টা থেকে 9:30টার মধ্যে। আর দুপুর 12টাতে আমাদের সাধারণত ভাত, ডাল, 1-2টো সবজি, এই 3-4টে মিলিয়ে থাকে আর কি। চাটনিও মাঝে মাঝে থাকে এই। আর রাত্রেতে 1 তরকারি ভাত, অত আলু সিদ্ধ ভাত, অত ডাল আলু সিদ্ধ ভাত, এইটাই হয়। এখানে রুটির প্রচলন খুব কম, রুটি হচ্ছে করাটা অসুবিধা, যার ফলে রুটিটা হয় না। বেশিরভাগ সময়তে দুবেলা ভাতই হয়। এবং আমাদের এইটাই একটা হচ্ছে আপনা হাত জগন্নাথ, সেক্ষেত্রে হচ্ছে খাওয়ার পরে
যে যার খাওয়ার যে থালাটা বা যেটা পাত্রটা সেটা নিজেদের নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় এই জায়গাটায়। আর এছাড়া ভক্তদের নিজেদের হাতে কিছু করতে হয় না। আমাদের মায়েরা আছেন, তারা হচ্ছে রান্না বান্না করে, তারাই ভক্তদের খাওয়ান। আচ্ছা, এই- এবার একটা কথা বলুন আমাকে, এই যে ধরুন কেউ থাকবে না আমাদের মতো, হ্যাঁ দুপুরে এসছে আবার চলে যাবে, হ্যাঁ 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 তারা যদি দুপুরে ভোগ প্রসাদ পেতে চায় সেক্ষেত্রে প্রণামীর কি ব্যবস্থা আছে? আগে জানাতে হবে, আচ্ছা, অন্তত একটা দিন আগে জানাতে হবে হ্যাঁ, যে আমরা এতজন আসছি, আমরা দুপুরে প্রসাদ পেতে চাই। এই ফোন নাম্বারটা যদি একটু বলে দেন। ফোন নাম্বার হচ্ছে 9007338578। আচ্ছা, আর এর জন্য প্রণামী কি দিতে হবে? প্রণামী বলতে আমাদের তেমন চাপ নেই, তাদের অনুরোধ করা হয় বা তারা হচ্ছে যে যেটা দেবেন সেটাতেই আমরা হচ্ছে নিয়ে তার আচ্ছা। জন্য আমরা তার এগেনস্টে আমরা রসিদ করে দিয়ে দিই। আচ্ছা, মানে এখানে কোনো নির্দিষ্ট মূল্য নেই, তারা প্রণামী হিসেবে যা দিল দিল। আচ্ছা, আমি এই মুহূর্তে প্রসাদ কক্ষের ভেতরে দাঁড়িয়ে রয়েছি, আর এখানকার যে মহারাজ রয়েছেন তারা কিন্তু এখানে বসেছেন, অর্থাৎ আমরা একসঙ্গেই আজকে প্রসাদ গ্রহণ করব। আর আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে প্রসাদ রাখা রয়েছে। দিদি, আজকে প্রসাদে কি রয়েছে? ভাত, ভাত, ডাল, ডাল, লেবু, লেবু, ঘি, ঘি, আর পোস্ত আলু দিয়ে তরকারি, পোস্ত আলু তরকারি, মোচা আলু, মোচা আলু। আপনারা শুনলেন, বেশ অনেকগুলো পদ রয়েছে, চাটনি, চাটনিও রয়েছে। তো আমরা এখন খাওয়া শুরু করব, সকলে মিলে আজকে খুব আনন্দ করে খাবো ঠাকুরের প্রসাদ। বেগুনি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দেয়া হচ্ছে প্রসাদ, অর্থাৎ ঠাকুরের দুপুরের যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগের প্রসাদ, ফল প্রসাদ। সেই প্রসাদ দিয়ে আজকের আমাদের দুপুরের যে প্রসাদ পাওয়া সেটা শুরু হচ্ছে। এই যে এদিকে আসুন, আপনার ড্রাগন ফলের বাগানে যে ঘুরে বেড়ালেন, এই যে ড্রাগন ফল একটাই দেবেন, ব্যাস, আর কিছু। ওম ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিন। হরি ওম তৎসৎ। মন্ত্র উচ্চারণের পর আমাদের ভোগ প্রসাদ গ্রহণ শুরু হলো, আর একে একে অনেকগুলো পদ এলো। আগেই আপনাদের বলেছি কি কি পদ এখানে রয়েছে। তবে এটাও ঠিক, কটা পদ, কিভাবে খেলাম, কতটা সুন্দর লাগলো, এগুলার কোনো অর্থই রাখে না যখন মহারাজদের সঙ্গে একই পংক্তিতে বসে এভাবে প্রসাদ গ্রহণ করা হয়। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय काली माई की जय। जय श्री श्री जगन्नाथ महाप्रभु की जय। বিশাল এই কর্মকাণ্ড বিশেষ করে মহারাজের সাধের বিদ্যালয় ও দরিদ্র সেবার জন্য আর্থিক সহযোগিতার বিশেষ প্রয়োজন। সহযোগিতায় ইচ্ছুক ব্যক্তিগণ সরাসরি মহারাজের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে আপনাদের বারুইপুরের পারুলদহের একটি প্রায় অজানা রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম দর্শন করালাম, এবং এখানে আপনারা কিভাবে আসবেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে, সেই থাকার জন্য আপনারা কিভাবে যোগাযোগ করবেন, এবং যারা দিনের দিনে ফিরে যাবেন তারা দুপুরের ভোগ প্রসাদ কিভাবে পাবেন, সেই সমস্ত বিস্তারিত তথ্য এবং ফোন নাম্বার তুলে ধরলাম আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।